অঞ্চলে কোন কোন প্রাণী বাস করে, এটা জানা দরকার। ওই সব প্রাণী সম্পর্কে জানতে হয়। কারণ এটা তো ভৌতিক। দেখো বাংলাদেশের বন অঞ্চল আসছে হলো 11, 13, 15, 19, কারণ এটা অনেকগুলো আসছে। আর এটা ডেন্টাল অ্যাডমিশনে আসছে, ডেন্টাল অ্যাডমিশনে আসছে হলো 18, 19, 23, 18, 19, 23। এরপরে জীব বৈচিত্র্য সংরক্ষণ, হ্যাঁ জীব বৈচিত্র্য সংরক্ষণ। জীব বৈচিত্র্য সংরক্ষণ এটা হচ্ছে 20, 22। আর ডেন্টাল অ্যাডমিশন আসছে 22। এছাড়া আর কোনো কোশ্চেন আমি দেখতে পাইনি এই গোটা অধ্যায়ের মধ্যে। বুঝছো, এই গোটা অধ্যায়ের মধ্যে প্রত্যেকটা অধ্যায় শুরুতে ভাই বলে দিলে ভালো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আবার তাই বলে দিল। আচ্ছা তাহলে এখন দেখো যে তার মানে হচ্ছে এই অধ্যায়টা বড়, কিন্তু তার মানে এই কয়টা অধ্যায় বিগত বছরগুলোতে এই আসছে। তার মানে মেডিকেল এডমিশনের জন্য এই কয়টা টপিক খুব ভালো করে বললে মেডিকেল এডমিশনের জন্য বা ডেন্টাল এডমিশন হয়ে গেল, তাই না? ভিতরে ভিতরে কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসছে, সেটা আমি ভিতরে লাগা রাখছি, মানে ভিতরে সেটা পড়ানোর সময় বলে দেবো। হ্যাঁ আচ্ছা তাহলে এখন দেখো যে প্রথম পৃষ্ঠায় জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণে এখানে জাস্ট শেষের দিকে যিনি আর কি ইকোলজি শব্দটি ব্যবহার করেন সেটা মনে রাখবো। রেইটার, এইচ রেইটার, তিনি হচ্ছে না শাল না, শুধু ইকোলজি শব্দটি ব্যবহার করেন। এই একটা লাইনে শুধু পড়তে হবে। তারপরে প্রজাতি কাকে বলে, এটা তো ওই যে সেকেন্ড পার্টের প্রথম অধ্যায় আছে, ওখান থেকে পড়লেও হবে। ওই সংজ্ঞা বা এই সংজ্ঞা যেটা দাও এটা প্রজাতি কাকে বলে মনে রাখতে হবে। এরপরে মনে রাখতে হবে 3 নম্বর প্যারায় বাংলাদেশের পাটের যদি দুটি প্রজাতি চাষ করা হয় সেই প্রজাতি দুটার নাম মনে রাখতে হবে। এরপরে আর এদিকে কোনো কোশ্চেন নাই, এখানে সংখ্যা টংখ্যা থেকে কোনো কোশ্চেন আসে না, সরাসরি জীব গোষ্ঠী বা পপুলেশন। জীব গোষ্ঠী বা পপুলেশন এটা হলো জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসে বোর্ড পরীক্ষায়। দেখো যে একটি নির্দিষ্ট স্থানে একই সময়ে বসবাসকারী একই প্রজাতির একদল জীবকে বলা হয় পপুলেশন। মানে ধরো মানুষ, রাজশাহীতে যত মানুষ বাস করে এটা হলো পপুলেশন। এখন যদি আমি সেটা মানুষ ছাড়া যদি বলি যে রাজশাহীতে যত মুরগি বাস করে তাহলে ওটা মুরগির পপুলেশন, গরু বাস করে গরুর পপুলেশন। মানে একটা নির্দিষ্ট কোনো প্রাণীর আর কি বসবাস করা, একসাথে থাকা, ওটাই হলো পপুলেশন। হ্যাঁ কিন্তু এর পাশাপাশি দেখো আরেকটা সংজ্ঞা আছে, জীব সম্প্রদায়। একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী ও সম্মিলিতভাবে পরস্পরের উপর ক্রিয়াশীল সব প্রজাতি সব পপুলেশন মিলে গঠন করে একটি জীব সম্প্রদায়। তাহলে এটা একটি ভিন্ন, মানে অনেকগুলো প্রজাতি, যেমন আমরা বাস করি, আমাদের সাথে গরু ছাগল বাস করে, মুরগি বাস করে, ডিওজি সাহেব বাস করে, তাই না? ঠিক না? তাহলে এই সব পপুলেশন গুলা একসাথে জীব সম্প্রদায় অথবা এটাকে কমিউনিটি বলবো, এবং একে অপরের সাথে নির্ভরশীল। এরা একে অপরের সাথে বাস্তুতন্ত্রের একটা নির্ভরশীলতা আছে। আগে এক সময় কুকুরকে তোমার হত্যা করে ফেলা হতো, পাতলা কুকুরকে, পরে দেখা হলো না বাস্তুতন্ত্রে এর ভূমিকা আছে, তাই এটা হত্যা করা এখন আর হয় না। অনেক আগে আমাদের সময় দেখতাম কুকুর বেশি হয়ে গেলে সিটি কর্পোরেশন থেকে লোক দেখছে নাকি, শুনেছো আর কি? আচ্ছা ওই কুকুরে মেরে ফেলা, কারণ কুকুরে কামড় দেয় না, কামড় দেয়। আমাদের এলাকাতে একটা কুকুর ছিল এতই মাথা খারাপ যে তোমার ওই কুকুরটা 29 জন মানুষকে কামড় দিছিল, তার মধ্যে 4 জন মারা গেছিল। আমাদের এলাকা না, ঠিক মিরের চকে এখানে এই ঘটনা ঘটছিল। পরে হচ্ছে ওকে মেরে ফেলা হয়, কারণ ও তো এত ঝামেলা করলে তো হয় না। মানে ওর কাজই ছিল কি, ওর কাজ ছিল কি জানো, যে ওর এলাকাতে যদি অপরিচিত কোনো মানুষ ঢুকে তাহলে কোনো বকাঝকা নাই, ডাইরেক্ট অ্যাকশন দেয়, দৌড়ে দেয়, কামড় দিয়ে দিতে। এই বকাঝকা করলে তো ধরো মানুষ সতর্ক হয় না, বা পালায় চলে যায়, একটা দৌড় দেয় বা এটা সেটা। ও হলো খালি দেখবে কি যে এই আমার এলাকার
মানুষ কিনা। যদি দেখে এলাকার মানুষ না, তাহলে কোনো কথা নাই, ডাইরেক্ট দৌড়ায় যায়, কোনো বকাঝকা করবে না, ঘেউ ঘেউ করে না, ওইসব করবে না, ডাইরেক্ট যায় কামড় দিতে। তো এই তো সবাই তো ইঞ্জেকশন দেয় না ওইভাবে, এইভাবে 4 জন মারা গেছিল, তো মেরে ফেলা হয়েছে। কিন্তু প্রায়ই সবাইকে মেরে ফেলা হয় না, কারণ বাস্তুতন্ত্রে ভূমিকা আছে, এটা ধারণা করা হয়। এই কারণেই তোমার হচ্ছে জীব সমুদায় বলতে একই সময় একই অঞ্চলে যত রকমের জীব বাস করে সবগুলাকে একসাথে বলা হয় জীব সম্প্রদায় বা কমিউনিটি। এই দুইটাই কিন্তু জ্ঞানমূলক কোশ্চেনের জন্য করতে হবে। এরপরে দেখো যে সব জীবের কমিউনিটি মিলিতভাবে তৈরি করে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। স্ফিয়ার বলতে আসলে স্তর বোঝায়, বায়ো মানে জীব বোঝায়। হ্যাঁ, এখন বলছে বায়োস্ফিয়ারের জীবসমূহ একদিকে একে অন্যের উপর নির্ভরশীল, অপরদিকে পৃথিবীর ভৌত পরিবেশের উপর নির্ভরশীল। এখানে 3টা খালি মনে রাখবা এমসিকিউর জন্য। ভৌত পরিবেশের মধ্যে আছে বায়ুমণ্ডল ইংরেজি সহ, অ্যাটমোস্ফিয়ার, তারপরে বায়ুমণ্ডল, হাইড্রোস্ফিয়ার, হাইড্রো মানে তো পানি, তাই না, অশ্বমণ্ডল। তো এখন কথা হলো যে যেটাকে আমরা বায়ুমণ্ডল বলছি, এটা কত দূর পর্যন্ত? একবারে মাটি থেকে 7.5 কিলোমিটার উপর পর্যন্ত হলো এটাকে বলা হয় বায়ুমণ্ডল। 7.5 কিলো পর্যন্ত এটাকে বলা হয় বায়ুমণ্ডল। মানে এই জায়গাতে কিন্তু জীবাণু সর্বোচ্চ অত দূর পর্যন্ত থাকতে পারে, এটাকে বলা হয় বায়ুমণ্ডল আর কি। আর বায়ুমণ্ডল আবার নিচের দিকে, মানে মাটি থেকে নিচের দিকে 7.5 কিলো পর্যন্ত, এটাকে বলা হয় বায়ুমণ্ডল। মানে এখানে পানি টেনে আছে তো তাই। আরেকটা হলো অশ্বমণ্ডল। কেন বলা হয়? হ্যাঁ, এখানে অশ্ব বলা হচ্ছে কেন? অশ্ব মানে হলো যার উপর দিয়ে ঘোড়া দৌড়ায়, ঘোড়া চলে, মানে মাটির উপর দিয়ে ঘোড়া চলে না। তো এই মাটির উপরে যেটা, এটা লিথ মানে পাথর স্তর, মানে যেগুলো শক্ত আর কি, এটা বোঝানোর জন্য এটা হলো অশ্বমণ্ডল, ঘোড়া চলার জন্য। আগে নাম ধরা হয়েছে, এখন তো মানুষ সবাই চলে, তাই না? এই 3টে স্তর সম্পর্কে মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, এই 3টে স্তর আছে এটা। আচ্ছা, এখন দেখো যে এরপরে আরেকটা বলছে এই 3টে স্তর। হ্যাঁ, যে এই বায়োস্ফিয়ারের সাথে বায়ুমণ্ডল, অশ্বমণ্ডলের আন্তঃক্রিয়াকে বলা হয় ইকোস্ফিয়ার, মানে বাস্তুতন্ত্রেরই একটা স্তর। এগুলো হলো বাস্তুতন্ত্রের স্তর, এটা বোঝানোর জন্য ইকোস্ফিয়ার। তো ইকোস্ফিয়ার কাকে বলে এটাও পড়ে রাখা দরকার। এবার দেখো জীব গোষ্ঠী বা পপুলেশনের বৈশিষ্ট্য। এখান থেকে কোনো কালে কোনো কোশ্চিন সৃজনশীল হিসেবে আসতে দেখিনি, তবে পয়েন্টগুলো এমসিকিউর জন্য মনে রাখতে হবে, পয়েন্টগুলো। হ্যাঁ, যেমন এখান থেকে একটা পয়েন্ট আসছিল এইভাবে, এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশনে আসছিল, সেটা হলো 22 সেশনে, যে এরকম কোশ্চিনটা ছিল, এরকম আমি লিখে রাখছি কোশ্চিনটা। কোনটি জীবগোষ্ঠীর ঘনত্ব নির্ণয়ের বৈশিষ্ট্য নয়? কোনটি জীবগোষ্ঠীর ঘনত্ব নির্ণয়ের বৈশিষ্ট্য নয়? এর মধ্যে মানে তার মানে বৈশিষ্ট্য নয় বলতে যে শুধু এটা, মানে এরগুলোর বাইরে হলো প্রজাতি। হ্যাঁ, ঘনত্ব নির্ণয়ের এই যে ঘনত্ব আছে না, তাছাড়া ভিতরে রিডিংগুলো তো পাওয়া লাগবে। হ্যাঁ, ভিতরে গুলো করতে হবে। তো এর মধ্যে নাই, এর মধ্যে ছিল হচ্ছে প্রজাতি বৈচিত্র্য, এটাই হলো আর কি, ছিল প্রজাতি বৈচিত্র্য ছিল এটা। তাহলে এখানে ভিতরে যে দেখো যে পপুলেশন ঘনত্ব, এটাও করে রাখা ভালো হয়। একটি সময়ে একক আয়তন জায়গায় কোনো প্রজাতির কতটা সদস্য আছে তা হলো পপুলেশন ঘনত্ব, এটা তাহলে করতে হবে আর কি। এই পয়েন্টের মধ্যেই তোমার হচ্ছে যে বাকি সব আছে, এটা ছিল না আর কি। আর অন্যান্যগুলো পয়েন্ট করো, ঘনত্ব বিস্তার এটা তাহলে পড়তে হবে। হ্যাঁ, আর অন্যগুলো শুধু পয়েন্ট করলেই হবে। এরপরে দেখো পপুলেশন বা উদ্ভিদ প্রজাতি বন্টনে প্রধান প্রভাবক সমূহ। জলবায়ু প্রভাবক যেমন হলো সূর্যালোক, পানি, বৃষ্টিপাত, তাপমাত্রা, এগুলো এমসিকিউর জন্য করতে হবে আর কি। তারপর হলো মৃত্তিকা জনিত, যেমন মাটিতে পানির পরিমাণ, মাটির তাপমাত্রা, মাটির বিক্রিয়া, মাটির জৈব পদার্থ, এইগুলো হচ্ছে মৃত্তিকা জনিত। এগুলো তো মাটির রিলেটেড, তাই ভূ সংস্থান
সম্পর্কিত প্রভাব, যেমন ভূপৃষ্ঠগত উচ্চতা, পাহাড়ের ঢাল, আর জীব সম্পর্কিত প্রভাব, উদ্ভিদের সাথে উদ্ভিদের সম্পর্ক, উদ্ভিদ ও প্রাণীর সম্পর্ক, ধারক উদ্ভিদ ও পরাশ্রয়ী উদ্ভিদ সম্পর্ক ইত্যাদি, এগুলো এমসিকিউর জন্য। এরপরে দেখো জীব সম্প্রদায় কাকে বলে, এটা তো আমরা ওদিকেই পড়লাম, জীব সম্প্রদায় কাকে বলে। তো এই জীব সম্প্রদায়েরও পয়েন্টগুলা গুরুত্বপূর্ণ, তার মধ্যে স্তর বিন্যাসের ভিতরে কিছু এমসিকিউ আছে। এমনিতে জীব সম্প্রদায়ের বৈশিষ্ট্য নয় কোনটি, এভাবে যদি দেয়, হ্যাঁ এগুলো এমসিকিউ জন্য। তবে হলো স্তর বিন্যাস, স্তর বিন্যাস যেটা আছে, স্তর বিন্যাস, এই স্তর বিন্যাসটা এটার মধ্যে কিছু এমসিকিউ আছে। যেমন দেখো যে ওভার স্টোরি স্তর, মানে সবচেয়ে উঁচু বৃক্ষগুলো এই স্তর গঠন করে থাকে এবং অন্যদের উপরে ছায়া দিয়ে থাকে, এটা একটা। তারপর আরেকটা হচ্ছে আন্ডার স্টোরি, মানে ওভার স্টোরি থেকে অপেক্ষাকৃত কম উচ্চতায় বৃক্ষ প্রজাতিগুলো নিয়ে এই স্তর গঠিত। আরেকটা হলো ট্রানকেসিভ স্তর বা ছায়াপ্রিয় উদ্ভিদ আর কি, ছায়াপ্রিয় উদ্ভিদ প্রজাতিগুলো নিয়ে এই স্তর গঠিত। আরেকটা হলো চারা স্তর। এইখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে যে বড় বৃক্ষের চারা, তৃণজাতীয় উদ্ভিদ নিয়ে এই স্তর গঠিত। সর্বশেষ 5 নম্বরে যেটা, এখানে অনেক এমসিকিউ আছে যে ভূ সংলগ্ন স্তর, এই স্তরে প্রচুর হিউমাস। এখন পরীক্ষা যদি আসে কোন স্তরে প্রচুর হিউমাস থাকে, তাহলে আমরা এটা বলবো যে ভূ সংলগ্ন স্তর। এখানে আর কি কি থাকে, বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, ছত্রাক, পোকামাকড় ইত্যাদি। ব্যাকটেরিয়া ছত্রাক হলো বিয়োজক, যারা আর কি জৈব বস্তুকে ভেঙে ফেলতে পারে, তাই না, জৈব বস্তুকে যারা ভেঙে ফেলে। এই জন্য বলা হয় ব্যাকটেরিয়া হচ্ছে প্রকৃতির ঝাড়ুদার, তাই না, প্রকৃতির ঝাড়ুদার। কারণ হলো পৃথিবীতে যত মানুষ মারা গেছে, যদি ওরকমই থাকতো তাহলে তো কবর টবর দেওয়া যেত না, তাই না, মানে কি অবস্থা হতো না। আর যত কিছু মারা যায় আর কি, সবকিছু কি ধ্বংস হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, হারিয়ে যায় না কোনো কিছু। কারণ হচ্ছে পৃথিবীর কোনো কিছু তুমি হারিয়ে অদৃশ্য করে ফেলতে পারবে না, তাহলে রূপান্তর করতে পারবে না। এমন একটা ব্যাপার যে কেউ কখনো কোনো কিছুকে নাই করে ফেলার ক্ষমতা রাখে না। কি করতে পারে, খালি রূপান্তর করতে পারে। যেমন মাটির সাথে মিশে যাবো, মাটির কণার সাথে আমরা লেগে থাকবো, আমাদের অণু পরমাণু লেগে থাকবে, কিন্তু হচ্ছে লেগে থাকবে, কিন্তু নাই হয়ে যাবে কি, একটা কণা নাই হয়ে যাবে না। সেই জন্যই আবার মাটি থেকে তৈরি করাটা খুবই সহজ। যেমন লবণকে তুমি গলায় ফেললা, আবার লবণকে আবার আগের অবস্থায় নিয়ে আসা সম্ভব না। এবং তখন হচ্ছে যে তখন কি ওর যে 6 তল, ওর 6 তল বিশিষ্ট হয়ে আসবে। ওই জন্য আল্লাহ কোরআনে বলছে যে মানুষের যে হাতের ছাপ আছে, এইটা পর্যন্ত আমি অবিকল করে আনবো। হ্যাঁ, মানে যখন আবার পুনরায় সৃষ্টি হবে আর কি, আবার এটা এরকম হয়ে আসবে। মানে ক্লোনিং এর ক্ষেত্রে এক হয় আমার হাতের ছাপ। হ্যাঁ, ক্লোনিং এর ক্ষেত্রে এক হয় হাতের ছাপ। হ্যাঁ, ক্লোন করলে তো এক হবে, ক্লোন করলে এক হবে হাতের ছাপ। হ্যাঁ, তো ওই ক্লোন মানুষেরও একই কাহিনী, ক্লোন মানুষেরও হাতের ছাপ যেমন তেমনই হয়ে আসবে। মানে একবারে অবিকল যেমন ছিল তেমনই ফেরত নিয়ে আসবে বলা হচ্ছে, যেমন ছিল তেমনই ফেরত নিয়ে আসবে আর কি। এবং বলা হয় কারো যদি পা না থাকে তো ওই অবস্থায় উঠবে, তবে ভালো বান্দা হলে ওটা আল্লাহ ইয়া করে দেবে, ঠিক করে দেবে আর কি। আচ্ছা, তাহলে এই পয়েন্টগুলোর পাশাপাশি স্তর বিন্যাস, এটা ভালো করে বলবা। ক্রমগমনের আরেকটা ইংরেজি আছে, সিঁড়ি বলা হয়। ক্রমগমন মানে হলো সিঁড়ি। সিঁড়ি, হ্যাঁ সিঁড়ি, ক্রমগমনকে ইংরেজিতে বলে সিঁড়ি। সিঁড়ি বলতে বোঝায় যে ধরো একটা পুকুর 200 বছর পরে, 200 থেকে 500 বছরের কথা বলছে, একটা পুকুর 200 বা 500 বছর পরে ওই পুকুরটা বনে পরিণত হয়ে যেতে পারে, বন জঙ্গল আর কি, বন জঙ্গলে পরিণত হয়ে যেতে পারে। মানে তোমার হচ্ছে যে ধুলাবালি পরে, বাতাসে ধুলাবালি আছে, এগুলো পরে করতে 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 যদি এগুলো ব্যবহার না হয়, মানে কোনো কিছু মানুষ যদি দেখভাল না করে, তাহলে দেখা যায় যে সর্বোচ্চ 500 বা সর্বনিম্ন 200 বছর পরে ওই পুকুরটা বন হয়ে যেতে পারে। কিভাবে, যে ধুলাবালি পড়তে, গাছের পাতা, কারণ ওই বনের মধ্যে যদি হয় গাছের পাতা এটার সাথে পড়তে 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 এক সময় পানি আর থাকবে না, তারপরে আস্তে ছোট ছোট উদ্ভিদ হবে, ছোট উদ্ভিদ থেকে বড় উদ্ভিদ হবে, হতে হতে দেখা যাবে বন হয়ে যাবে। তাহলে এটাকে বলে ক্রমাগমন, মানে ক্রমিক ভাবে পর্যায়ক্রমে কোনো একটা বন হয়ে যাওয়া। হ্যাঁ, এই জিনিসগুলা যে তোমার যেমন ধরো 500 বছর আগে এখানে কি ছিল, আমরা এখানে হয়তো খেলার মাঠ ছিল না, ধানের ক্ষেত ছিল না, কি ছিল, জঙ্গল ছিল। আচ্ছা, মারুফ এমন ভাবে বলছে যে 500 বছর আগে আর কি দেখছে। হ্যাঁ,
আমি বলছি যে জঙ্গল ছিল না, এখানে অনেক পুরানো পুরানো বাড়ি আছে। 500 বছর আগে না 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 500 বছর আগে 500 বছর আগে 300 বছর তো হবে হিন্দু বাড়ি। সব জায়গায় হিন্দু বাড়ি থাকে, এখানেই আছে। সব জায়গায় তো থাকে না। হ্যাঁ ওই সময় কি ছিল, ধর্মের কি কি ছিল, তাই না? না ফাঁকা ফাঁকা তখন তো মানুষজন এত ছিল না। 500 বছর আগে মানুষজন এত ছিল, তখন তো মানুষজন ছিল না, তখন 40 বছর আগে আমাদের ওদিকে জঙ্গল ছিল। 40 বছর আগে, হ্যাঁ। মারুফ হচ্ছে 500 বছর আগে এখানে এসে দেখছে যে এখানে আর কি জঙ্গল ছিল। ও আমি যখন বলছি তো ও না না বলছে, দেখছে মাটি নিয়ে পরীক্ষা ধারণা করে করছে না, বোঝা কথাটা যাবে। ঠিকই আছে। যাই হোক, যেমন বলা হয় 2000 বছর আগে বাংলাদেশে ছিল না, এটা সাগরের মধ্যে ছিল। 2000 বছর আগে এটা সাগরের মধ্যে ছিল, বুঝছো? আর পানি শুকায় যায় বাংলাদেশ। হ্যাঁ। এটা তো বড় ওজনে বলা ব্রিটিশ শাসন করে গেল। পরে মাটি। 2000 বছর আগে তো ব্রিটিশ শাসন করে না। 200 বছর হ্যাঁ। আগে আর কোথায় নিয়ে গেছে, আশ্চর্য। 2000 বছর আগে 200 বছর আগে। এখন তুমি টাইম মেশিনে করে যদি 2000 বছর আগের দুনিয়াতে চলে যাও, তাহলে দেখো সাগরের নিচে হাঙ্গর টাঙ্গর তোমার খাচ্ছে। আল্লাহ করে শব্দ হয়েছে। বাঙালি কারো অধীনে থাকা আচ্ছা দেখো, তাহলে এটা হলো ক্রমাগমন। এই সবগুলো পয়েন্ট গুলো মনে রাখতে হবে। তবে এই যে ইকোসিস্টেম, এখান থেকে অনেক কোশ্চেন হয়, যে আমি যেহেতু লিখে দিয়েছি, এখান থেকে কতবার আসছে, তাই না? লিখলাম, স্যার ওটা লিখে নে, ওটা বলে দিয়েছেন। ও বলে দিয়েছি, ও আচ্ছা এটা বলে দিয়েছি, কিন্তু লিখিনি, বলে দিয়েছিলাম। আচ্ছা পরের গুলো লিখতে শুরু করছি। আচ্ছা বাস্তুতন্ত্র থেকে যেটা আসে তুমি একটু লিখে নেও পরে, হ্যাঁ, যেগুলো আসছে। দেখো ইকোসিস্টেম কাকে বলে, এটা জ্ঞানমূলক কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক কোশ্চেন। কোন স্থানের জীব সম্প্রদায় ও এদের পরিবেশ নিজেদের মধ্যে এবং পরস্পরের মধ্যে ক্রিয়া বিক্রিয়ায় গতিময় পদ্ধতিকেই বলা হয় বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। সবার সাথে সবার একটা আন্ত সম্পর্ক আছে, তাই না? একটা আম গাছ টিকে থাকতো না যদি ওর ফল না আমরা পেতাম। ফল পাই বলে আমরা ওর উপর নির্ভরশীল, ওই আমাদের উপর নির্ভরশীল। আমরা ওই বিচিটা অন্য জায়গায় ফেলছি, সবকিছুর সাথে একটা আন্তঃসম্পর্ক আছে। এই আন্তঃসম্পর্কই হলো ইকোসিস্টেম, তাই না? আচ্ছা এখন দেখো এখানে যে দ্বিতীয় নম্বর প্যারায়, যে কোন জীব সম্প্রদায়ের জীবসমূহ বিচ্ছিন্নভাবে বাঁচতে পারে না, তারা তাদের চারপাশের জড় অজীব উপাদান যেমন বায়ু, পানি, মাটি, পাথর ইত্যাদি উপর নির্ভরশীল। জীবসমূহ তাদের অজৈব পুষ্টি, যেমন অজৈব পুষ্টিগুলো কি কি, এটাই ছিল এটুকু। তারপরে দেখো নিচের দিকে এসে, যে এখানে একটা বদ্ধ ইকোসিস্টেম কাকে বলে, এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে করতে হবে। বদ্ধ ইকোসিস্টেম, যে ইকোসিস্টেম পুষ্টি উপাদান চারপাশের পরিবেশের সাথে বিনিময় করে না, তা হলো বদ্ধ ইকোসিস্টেম। এটুকু পর্যন্ত। এরপরে দেখো যে ক্লাইম্যাক্স কমিউনিটি বা জীব সম্প্রদায় কাকে বলে। একটি সুস্থিত ইকোসিস্টেমে উদ্ভিদ ক্রমাগমন ঘটে না, এবং সুস্থিত ইকোসিস্টেমের জীব সম্প্রদায়ের চূড়ান্ত জীব সম্প্রদায় বা ক্লাইম্যাক্স কমিউনিটি বলে। ওটা কোথায়? ও এটা একবারে ছকের শেষে উপরে, লাইনের আগে। মানে বলতে যাচ্ছে উদ্ভিদ ক্রমাগমনের ব্যাপারটা কি। একটি সুস্থিত স্টেবল ইকোসিস্টেমে উদ্ভিদ ক্রমাগমন ঘটে না, এবং সুস্থিত ইকোসিস্টেমের জীব সম্প্রদায়কে চূড়ান্ত জীব সম্প্রদায় বা ক্লাইম্যাক্স কমিউনিটি বলা হয়। এরপরে দেখো এখানে এই ছকটার ডান দিকে জীব উপাদানগুলা, এটা মনে রাখতে হবে। অজীব উপাদান থেকে কখনো কোনো কোশ্চেন এমসিকিউ হিসেবে পরীক্ষায় আসে। এই জীব উপাদান কি কি, স্বভোজী, পরভোজী, খাদক, বিয়োজক। খাদক তো জানোই 4 রকমের আছে। এইটা সৃজনশীল, এটা বোর্ড পরীক্ষায় বেশ কয়েকবার আসছে আগের দিকে, মানে 5 বছর আগে। যে একটি বাস্তুতন্ত্রের তথা ইকোসিস্টেমের জীব উপাদানগুলো কি। জীব উপাদান তো জানি আমরা, তাই না? উৎপাদক। তো এখানে উৎপাদক 3টা নাম মনে রাখবো আমরা। যে উৎপাদক হলো সবুজ উদ্ভিদ, পুকুর বা বিলের প্রধান উৎপাদক হলো ফাইটোপ্লাঙ্কটন, যেমন ভাসমান ক্ষুদ্র উদ্ভিদ, স্পাইরুলিনা, তারপরে ইডোরিনা, আর হলো প্যান্ডোরিনা। তো এখানে দেখো হ্যাঁ সব জায়গাতেই কিন্তু প্রথমে লিনা, তারপরে রিনা রিনা, প্রথমে লিনা, তারপরে রিনা রিনা। তবে সাধারণত আমাদের প্রথম নামটা মনে রাখতে হয়, তাহলে অন্যগুলো মনে থাকে। শেষের গুলা হলে একটু ভুলে যাবো। তো এটা মনে রাখতে পারো। দেখো স্পাই, তুমি যখন স্পাই লিনা বলছো তখনই কিন্তু দেখো স্পাই প আছে না, পতে হয়
প্যান্ডোরিনা, তাই কি না? কত হয় প্যান্ডোরিনা? ইউডোরিনা। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু ইউ যেটা আছে ইউতে হলো ইউডোরিনা, তাহলে একটা মুখস্থ করলে বাকি দুইটা কিন্তু হচ্ছে, তাই না? স্পাইরিলাতে পি আছে, পিতে কি প্যান্ডোরিনা, প্যান্ডোরিনা। আর দেখো তারপরে হচ্ছে ইউ আছে, ইউতে ইউডোরিনা, ইউ আছে না, ওই ইউতে ইউডোরিনা, মানে একটা মুখস্থ করলে বাকি দুইটা কিন্তু মুখস্থ হয়ে যাচ্ছে, একটা খালি মুখস্থ করতে হবে, তারপরে বাকি দুইটা হয়ে যাবে আর কি। আচ্ছা, তারপরে এই উৎপাদক সম্পর্কে কিছুটা লিখতে হবে। লাস্টে একটা কথা আছে, প্রতি ইউনিটে, প্রতি এককে সময়ে, প্রতি ইউনিট সময়ে যে পরিমাণ শক্তি উৎপাদিত হয় সেই হারকে বলা হয় প্রোডাক্টিভিটি। টিভিটি মানে যে পরিমাণ শক্তি উৎপাদিত হয়, এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে যেটা আসে। দেখো এবার খাদক, খাদকের প্রোডাক্টিভিটি। হ্যাঁ খাদক, দেখো স্যার বলেন। হ্যাঁ দেখো খাদক, উৎপাদক খেয়ে যারা বেঁচে থাকে তারাই হলো খাদক, এটা তো আমরা জানি। খাদক হলো প্রাণীকুল, প্রাণীকুলই তো খাই, তাই না, উদ্ভিদ। তাহলে পুকুরে জু প্লাঙ্কটন, জু মানে তো প্রাণী বোঝায়, তাই না, প্লাঙ্কটন মানে ভাসমান, এরা কারা কারা এটা তো জানোই, হ্যাঁ, সাইক্লোপস, সিপ্রিস আর ড্যাফনিয়া। ড্যাফনিয়া, ওই হাইড্রার খাবার। হ্যাঁ, যে আপনাদের হাইড্রাও খায়, সরাসরি ফাইটোপ্লাঙ্কটন খেয়ে থাকে এরা। তাহলে তাহলে এরা হচ্ছে জু প্লাঙ্কটনগুলা এই ফাইটোপ্লাঙ্কটনগুলা খায়, তাই জু প্লাঙ্কটন হলো প্রাথমিক খাদ্য। তারপরে দেখো টিপ, পুঁটি, মলা, খলিশা ইত্যাদি জু প্লাঙ্কটন খেয়ে আবার বাঁচে, তাই তারা হলো সেকেন্ডারি খাদ্য। আর গজার শোল, বল, চিতল ইত্যাদি মলা, খলিশা, মাছ খেয়ে থাকে, তাই এরা হলো টারশিয়ারি। মাছরাঙা, বক এরাও টারশিয়ারি খাদ্য হতে পারে। সর্বশেষ হলো বিয়োজক, এটা কিন্তু সৃজনশীলের জন্যই, হ্যাঁ বিয়োজক পর্যন্ত লিখতে হবে, বিয়োজক পর্যন্ত। তারপরে দেখো কিভাবে আসবে? ও এটা হলো যে অনেক সময় ছবি দেয়া থাকে, একটা ধরো পুকুরের ছবি দেয়া থাকবে, হ্যাঁ তারপরে হলো উদ্দীপকটি বিশ্লেষণ করো, তাহলে ওই পুকুরের ছবি দেয়া থাকলে এটা ইকোসিস্টেমই বোঝাবে। সাধারণত পুকুরের ছবি দিয়ে, সাধারণত পুকুরের ছবি দিয়েই এটা বর্ণনাটা আসে, সাধারণত বুঝছো, পুকুরের ছবি দিয়ে বর্ণনাটা আসে। আচ্ছা, এখন দেখো যে এর বিয়োজক সম্পর্কে, বিয়োজক তো কি আমরা জানি, তবে বিয়োজকের যে ভিন্ন ভিন্ন নামগুলো সেটা আমরা মনে রাখবো। যে বিয়োজককে কিন্তু দেখো চতুর্থ নম্বর লাইনে আছে, স্যাপ্রোফাস বলা হয়, তারপরে ট্রান্সফরমারও বলা হয়, তাই না? তাহলে এই বিয়োজকের ভিন্ন নামগুলো মনে রাখবো। স্যাপ্রোফাইটিস বলা হয়, এই যে, আর তারপর হচ্ছে যারা মৃত যৌগযুক্ত থেকে বাহ্যিক হজম প্রক্রিয়ায় পুষ্টি গ্রহণ করে তাদেরকে স্যাপ্রোফাস বলে। এই যে ট্রোপ মানে হলো পুষ্টি, ট্রোপ মানে হলো পুষ্টি। হজম প্রক্রিয়া বলতে কি? হজম প্রক্রিয়া মানে ওইগুলো খাইলো, খাইটার ভিতরে তারপরে আবার তার শরীরের মধ্যে হজম ক্রিয়া ঘটে তারপরে তাদের শক্তি উৎপাদনের কাজটা হয়। বাহ্যিক হজম প্রক্রিয়া। হ্যাঁ, মৃত মানে যারা মৃত যৌগ বস্তু, ধরো বাহ্যিক হজম বলতে যে যখন হচ্ছে পরিপাক তন্ত্রের মধ্যে হজম, ওটা কিন্তু একটা বাহ্যিক হজম। আর কোষের মধ্যে যদি হয়, ও বুঝতে পারো নি? হ্যাঁ, কারণ পরিপাক তন্ত্র তো কোষ না, তাই না, ওটা কোষ দিয়ে ঘেরা কোনো থলি, ওটা বাহ্যিকই হবে। ওই যে হাইড্রাতে পড়েছো না যে বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় হলে সেটা আর বাহ্যিক না। হ্যাঁ এই। আচ্ছা, তাহলে এখন দেখো খাদ্য শৃঙ্খল কাকে বলে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষায় আসছে। খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন কাকে বলে? তাহলে উৎপাদক থেকে চূড়ান্ত খাদক পর্যন্ত প্রতিটি স্তরে জীবসমূহ একক অনুক্রমে একটি সরল অশাক চেনের মতো অবস্থান করলে তাকে খাদ্য শৃঙ্খল বলা হয়। এইটা কিন্তু এমসিকিউ হিসেবে বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে, আগে যখন আসতো আর কি। হ্যাঁ, সেটা হলো ধরো উল্টাপাল্টা করে দেয়, উল্টাপাল্টা মানে বুঝতে পারছো, ধরো ফাইটোপ্লাঙ্কটন দিল, জু প্লাঙ্কটন না দিয়ে ছোট মাছ দিল, তারপরে ধরো জু প্লাঙ্কটন দিল, এরকম। তো উল্টাপাল্টা করে দিয়ে বলে কোনটি সঠিক। এই জন্য এই ধারাবাহিক ক্রমটা মনে রাখতে হবে যে সবটার ক্ষেত্রে চারটাই, সবুজ উদ্ভিদ, তারপরে হচ্ছে গ্রাস হপার, মানে ওই যে ঘাস ফড়িং এগুলো, গ্রাস হপার, ব্যাং, বাজ পাখি। এখন ধরো গ্রাস হপার না দিয়ে আগে ব্যাং দিল, পরে গ্রাস হপার দিল, তাই না? তাহলে তো তুমি তখন যদি এটা মুখস্থ না করো তাহলে তো মনে রাখতে পারবে না, মানে কার পরে কে হবে এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা ইন্টারমিডিয়েটও যখন ফুল সিলেবাস ছিল এটা এমসিকিউ হিসেবে আসছে বোর্ড পরীক্ষায়, বুঝছো? এটা ভালো করে মুখস্থ করতে হবে। এবার দেখো ফুড ওয়েব বা খাদ্য জাল, দুটোই মনে রাখতে হবে, ইংরেজি বাংলা দুটাই। অনেক সময় ইংরেজিতে আসে ফুড ওয়েব, তাহলে তুমি তখন ভাববা হায় হায় এটা তো আমার কমন করে নি, ইংরেজিটা যদি না পড়ে থাকো।
এই জন্য দুটাই পড়তে হবে। তো ওয়েভ কখন হয়, একই জিনিসকে যখন অনেকজন খায় তখন এটা জালের মতো হয়ে যায় না। যেমন দেখো পরের পৃষ্ঠের ছবি আছে, তাহলে পুরো কাকে বলে এটা ক্ষয়ের জন্য করতে হবে। দেখো তো এখানে যেমন দেখো ফাইটোপ্ল্যাঙ্কটনকে খাচ্ছে জুপ্ল্যাঙ্কটন, আবার ফাইটোপ্ল্যাঙ্কটনকে ছোট মাছও খায়, তাই না? তারপর দেখো এই জুপ্ল্যাঙ্কটনকে ছোট মাছ খাচ্ছে, ছোট মাছকে বড় মাছ খাচ্ছে। আবার মানুষও তো ছোট মাছকে খায়, বড় মাছকেও খায়। আবার এখানে দেখাচ্ছে যে জুপ্ল্যাঙ্কটনকে ছোট মাছ খাচ্ছে, বড় মাছও মাঝে মধ্যে খায়। আবার বড় মাছকে বাজ পাখি খায়, আবার মানুষও খায়। তাহলে এটা জাল হয়ে গেল, তাই না? একটা চেইন আকারে গেল না, কিন্তু চেইন আকারে যাচ্ছে, কিন্তু এরই মাঝে আবার একে অপরকে খাওয়া খাওয়ি করছে, উপরে নিচে খাওয়া খাওয়ি করছে, তাই না? তাহলে তখন এটা খাদ্যজাত, বুঝা গেল কি? তাহলে এই ছবিটাও উদ্দীপক হিসেবে দিতে পারে, যে উদ্দীপকের ছবিটি খাদ্য চেন না খাদ্যজাত, ধরো, হ্যাঁ, এটারও ধারাবাহিক ক্রমটা খেয়াল রাখতে হবে। তো মানুষ হচ্ছে সর্বমুখ, যেহেতু মানুষ টারশিয়ারি, আবার সর্বমুখ। আচ্ছা, এবার দেখো ইকোলজিক্যাল পিরামিড, এটাও সৃজনশীল হিসেবে পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষায় ইকোলজিক্যাল পিরামিড। তাহলে ইকোলজিক্যাল পিরামিড হচ্ছে খুব কঠিন না বলে তাড়াতাড়ি কিন্তু আগাচ্ছে, তাই কি না? একটু সহজ না, তাড়াতাড়ি আগাচ্ছে না, কিছু জিনিস বেশি বলবো না। আচ্ছা, 4টা পর্যন্ত পড়াবো, সমস্যা নেই, 4টা পর্যন্ত যতটুকু হয় সবগুলা গোটা আমাদের শেষ হচ্ছে। এই অধ্যায়টা, এটা সত্য কথা, এই অধ্যায়টা বিরক্তিকর অধ্যায়। আবার সেকেন্ড পার্টে 12 অধ্যায় মোটামুটি বিরক্তিকর। কেন স্যার, ওখানে অনেকগুলো ইন্টারেস্টিং বিষয় না, আছে। মোটামুটি বললাম ওই কারণে, ওই জন্য তো মোটামুটি বললাম। ইন্টারেস্টিং বিষয় যে তো আছে বলেই মৌমাছির তো। বিষয় আছে, না, তারপরে ওই অধ্যায়টা আসলে একটা বিরক্তিকর। না। এখানে মৌমাছির অংশটুকু ভালো লাগে। না, ওটাই বলছি, ওই 12 অধ্যায় মোটামুটি বিরক্তিকর, হ্যাঁ, আর এটা পুরোটাই বিরক্তিকর। শেষ তো অধ্যায় একটু কারণ হচ্ছে যে, হ্যাঁ, বিরক্তিকর, কারণ ওগুলাতে খুব একটা যে বুঝার আছে তা না, মুখস্থটাই বেশি। এটাও দেখো খুব যে বুঝার তা না, মুখস্থটাই বেশি। বুঝার যে খুব আছে তা কিন্তু না, মুখস্থ বেশি। দেখো ইকোলজিক্যাল পিরামিড কি, এটা প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে পড়তে হবে। ইকোলজিক্যাল পিরামিড কাকে বলে? বিভিন্ন ইকোসিস্টেমের খাদ্য শৃঙ্খলে বিন্যাস সম্পর্কিত পিরামিড আকৃতির নকশাকে, অর্থাৎ হলো যে যে ইকোসিস্টেমগুলো আছে, তো এটাকে একটা পিরামিডের সাথে তুলনা করছে। পিরামিড মানে আকৃতি, তাই না, ত্রিভুজ আকৃতির মতো। তো খেয়াল করো এটা কয় ধরনের আছে, যেমন সংখ্যার পিরামিড। তো খেয়াল করো তো এখানে একটা তৃণভুজির একটা সংখ্যার পিরামিড দিয়েছে, যে উৎপাদক সব থেকে বেশি আছে না পৃথিবীতে, তারপরে হলো এদেরকে যারা খায় তারা একটু কম, কিন্তু উল্টা কাহিনী ঘটলে তো সেই ইকোসিস্টেম টিকবে না, তাই না? হ্যাঁ, বেশি যদি হয় তাহলে তো সব উৎপাদক খেয়ে নেবে, তখন আর হ্যাঁ, ওই কারণে কিন্তু উৎপাদক সব থেকে বেশি আছে। পৃথিবীতে মানুষ যত আছে তার থেকে কি চাউল কম আছে না বেশি আছে? অবশ্যই বেশি আছে, তাই না? তো সেরকম আর কি। তো তারপরে দেখো প্রাইমারি খাদক বেশি থাকবে, এটাই স্বাভাবিক। সেকেন্ডারি খাদক কম থাকবে, তারপরে আবার টারশিয়ারি আরো কম থাকবে, সর্বোচ্চ খাদক আরো কম থাকবে। তো এই জিনিসগুলো কিন্তু এই ভিতরের ছবি না দিয়ে তুমি সরাসরি এইভাবে দিলে চলবে। সেটা কি, যে ধরো এই নিচে এখানে দিচ্ছ তুমি যে উৎপাদক, এখানে দিলা প্রাইমারি খাদক, এখানে সেকেন্ডারি খাদক, সর্বোচ্চ খাদক, তাহলে হয়ে গেল। ভিতরে এই ছবি না দিয়ে এই ভিতরে হলেই এগুলো দিতে হবে, তাহলেই হলো। হ্যাঁ, এরপরে দেখো তাহলে সংখ্যার পিরামিড এটা বলছে। এরপরে বলছে সংখ্যার পিরামিড কাকে বলেন লিখে তারপর একটু উদাহরণ দিতে হবে, তাহলেই হলো। এবার দেখো জীবভর বা বায়োমাস, বায়ো মানেই তো আর কি জীব, আর মাস মানে ভর আর কি। তো ভরের কথা যদি কল্পনা করা হয়, এটাও কিন্তু একটা সংখ্যার মতো। সংখ্যা বেশি, এটা ওয়েট করলেও অনেক বেশি হবে। সংখ্যা বেশি, ওয়েট করলেও বেশি হবে। এটাকে এর উপরে নির্ভরশীল প্রাইমারি খাদক, তার থেকে কম ওয়েট হবে কারণ সংখ্যা কম। এরপরে যে আছে তার সংখ্যা আরো কম, কাজে এটা কম হবে। একইভাবে সর্বোচ্চ খাদক, এটাও কিন্তু সংখ্যায় কম হয়। সংখ্যা কম মানে ওয়েটের দিক থেকেও কম। সর্বশেষ হলো শক্তির পিরামিড। এটা ডেন্টাল অ্যাডমিশনে অবশ্য আসছিল 22 সালে, শক্তির পিরামিড থেকে আর কি। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে শক্তি পিরামিডের ব্যাপারটা কি, যে ধরো উৎপাদককে যারা খাবে, তো সব উৎপাদক যখন শক্তি উৎপাদন করলো মনে করো, এখন উৎপাদককে যারা খাবে, উৎপাদক যা শক্তি উৎপাদন করছে সব শক্তি কিন্তু
প্রাইমারি খাদক নিয়ে নিতে পারবে না, মানে 10% করে কমে যায়। এটার কিন্তু একটা বৈজ্ঞানিক আছে, পরের পৃষ্ঠায় বলবো যে একটা বৈজ্ঞানিক বলছে যে 10% করে কমে যায়। এই দেখো এই যে লিন্ডান ম্যান নামে একজন বৈজ্ঞানিক এই প্রবর্তকের এই মতবাদের প্রবর্তক আর কি। লিন্ডান ম্যান এই প্রবর্তকের তিনি এরকম বলছে যে 10% করে কমে যায়। দেখো 90% কমে 10% পায়। ও হ্যাঁ 10% পাই, হ্যাঁ 10% পাই, 90% কমে। হ্যাঁ তো দেখো 10% কিভাবে হচ্ছে যে উৎপাদক যা যা খাইলো, এখন ওকে যারা খাবে, উৎপাদককে যারা খাবে, তো সব তো আর পাবে না, কারণ হজম ক্রিয়াতে অনেক শক্তি ব্যয় হয়ে যায়। এইভাবে করে সে দেখা যাচ্ছে মাত্র 10% পাচ্ছে, 90% কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ওই যে হজম টজম করতে করতে যে শক্তি অনেক ক্ষয় হয়ে যাচ্ছে, তো এই জন্যই বলা হচ্ছে। এরপরে আবার প্রাইমারি খাদককে যে খাবে সেখানেও আবার 10% পাবে, 90%ই পাবে না। এইভাবে করেই শক্তির পিরামিডের কথা বলা হচ্ছে, এই আর কি, এছাড়া আর কিছু নাই এখানে। এরপরে দেখো যে আর হলো না, অনেকগুলো হয়ে গেছে না, ওই জন্য তো বললাম 3 দিনে শেষ। ও মাই গড, দেখছো কত বড়, অর্ধেকই শেষ করে ফেলছে তাহলে তো আগামী দিন শেষ। হ্যাঁ আগামী দিন শেষ হয়ে যাবে তাহলে। না স্যার, আপনি দেখেন যে হচ্ছে একদিনে আর আপনি তো পড়াতে ভালো লাগছে, আমাদের তো পড়তে ভালো লাগে না। হ্যাঁ সেটাই। তাহলে শেষ হলো কোন কোন? তাহলে এই শক্তির পিরামিড পর্যন্ত পড়ে ফেলবা। হ্যাঁ এর মধ্যে না বোঝার কিছু আছে কিনা দেখবা। হ্যাঁ 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 ইকোলজিক্যাল পিরামিড সিকিউ, আর ওদিকে বাস্তু সংস্থা লিগো সিস্টেম সিকিউ। এখানে দুইটা সৃজনশীল হলো আর কি। হ্যাঁ আর ওই সে বড় এলাকা তারপরে এগুলা লবণাক্ত এলাকা